উত্তরাখণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু হলো। এই দ্বিতীয় পর্বে আজকে পাইলট বাবা আশ্রম আপনাদের রাস্তায় যেতে যেতেই দেখাবো। চলুন দেখা যাক আগে কি কি দেখার জিনিস আছে সেগুলো, এবং অবশ্যই পাহাড়ের মনোমুগ্ধ পরিবেশের সৌন্দর্য। চলুন দেখা যাক। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে পাইলট বাবা আশ্রম। এই যে ড্রাইভারের কাঁধের পাশ দিয়ে পরিষ্কারভাবে না বোঝা যাচ্ছে না এখন, হয়তো দাঁড়ান। এবার দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে দূরে পাইলট বাবা আশ্রম। আমরা গাড়িতে বাসে আর কি, বাসে ঠিক তার সামনে দিয়েই যাব। তো বাস থেকে যতটুকু দেখা যায় আর কি, নেমে তো আর দেখা হয়নি, বাস তো আর আমার জন্য দাঁড়াবে না, তাই বাস থেকেই যতটুকু দেখা যায়। পাইলট বাবা আশ্রম, গেথিয়া, উত্তরাখণ্ড। সকলেকে নৈনিতালের পাইলট বাবা আশ্রম বলেই জানে, কিন্তু নৈনিতাল থেকে এটির দূরত্ব 20 কিলোমিটার মতো। গাড়িতে বা বাইকে আসতে সময় লাগবে 43 মিনিট, আর হালদোয়ানি বাস স্ট্যান্ড থেকে দূরত্ব 28 কিলোমিটার, আসতে সময় লাগবে 58 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা মতো। চলুন এখন একটু পাইলট বাবা সম্পর্কে জেনে নিই। পাইলট বাবা একজন আধ্যাত্মিক গুরু, লেখক ও ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট। পাইলট বাবার আসল নাম কপিল সিং। জন্ম 15 জুলাই 1938 বিহারের সাসারামে। মৃত্যু 20 আগস্ট 2024, অর্থাৎ গত বছর ঠিক এই সময়ের কাছাকাছি। মুম্বাইয়ের অ্যাপোলো নার্সিংহোমে 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কর্মজীবনে 1957 সালে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দেন। 1965 এবং 1971 সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এছাড়া 1962 চীন যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। তিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন সুদক্ষ উইং কমান্ডার, অর্থাৎ পাইলট। তৎকালীন পৃথিবীতে ফাইটার প্লেনকে সবচেয়ে কম উচ্চতায় ওড়ানোর জন্য গিনিস রেকর্ড করেন। ভারত সরকার সেই জন্য তাকে বীরচক্র সম্মানে ভূষিত করে। এরপর নেফাতে ফাইটার প্লেন চালানোর দক্ষতার জন্য তাকে বিশিষ্ট সেবা মেডেলেও ভূষিত করা হয়। পরবর্তীকালে আধ্যাত্মিক জগতে আসলে তার নাম হয় পাইলট বাবা। 1962 চীন যুদ্ধ চলাকালীন সময়ে নেফা বর্ডারের কাছে মাঝ আকাশে তার প্লেনে গোলযোগ শুরু হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তা দুর্ঘটনার কবলে পড়ে। নিচের সঙ্গে সমস্ত ওয়্যারলেস যোগাযোগও বন্ধ হয়ে যায়। অবশ্যম্ভাবী সেই বিপদের মাঝে হঠাৎ একজন সাধু তার প্লেনের ককপিটের মধ্যে মাঝ আকাশেই প্রবেশ করে। সেই সাধুর নির্দেশ মতো চালিয়ে শেষ পর্যন্ত প্লেন সঠিক জায়গা মতো ল্যান্ড করে। ল্যান্ড হবার পরই সেই সাধু ককপিট থেকে নিচে নেমে কেউ কিছু বুঝে ওঠার আগেই এয়ারফোর্সের পদস্থ অফিসারের কাছে সিগার চেয়ে নিয়ে তা টানতে টানতে উধাও হয়ে যান। সম্বিত বাংলে এয়ারফোর্সের অফিসাররা কপিল সিংয়ের কাছে জানতে চান, কে এই সাধু, এ কি করে ককপিটের মধ্যে এলো? উত্তরে কপিল সিং বলেন, আমি জানি না, তবে আমি যখনই কোনো বিপদে পড়ি উনি এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। জবাব শুনে অফিসার বলেন, সে কি, যাও যাও ডাকো ওনাকে, আমাদের অনেক কিছু প্রশ্ন আছে ওনার কাছে। উত্তরে কপিল সিং বলেন, ওনার আর দেখা পাওয়া যাবে না, তবে চিন্তা নেই, উনি আবার আসবেন। যখনই আমাকে বিপদ থেকে উদ্ধার করেন 2 টাকা আমার কাছে চেয়ে নেন। আজ উনি নেননি, সুতরাং টাকা নিতে উনি আবার আসবেন। সেই দিন সকলের খাবার সময় উনি টাকা নিতে আসলে কপিল সিং টাকা দেবার পর বলেন, আপনি দাঁড়ান, অফিসাররা আপনার কাছে কিছু জানতে চান। অফিসাররা এসে ওই সাধুকে জিজ্ঞাসা করেন, কে আপনি?
মাঝ আকাশে ককপিটের মধ্যে এসে কিভাবে ওকে সাহায্য করলেন? উত্তরে সাধু বলেন, আমি এই হিমালয়ে সাধনা করা একজন সাধু। সেনারা যখনই কোনো বিপদে পড়ে আমরা সাধুরা এসে সাহায্য করে থাকি। এই ঘটনা কপিল সিংয়ের মনকে নাড়া দেয়। ঠিক যেন বিশ্বাসই করতে পারছেন না এরকমও ঘটে। অনেক পরে তিনি জেনেছিলেন ওই সাধু আসলে ওনার মায়ের গুরুদেব হরি বাবা। পরবর্তীকালে 33 বছর বয়সে তিনি ওই হরি বাবার কাছে দীক্ষা নিয়ে হিমালয়ে যোগ সাধনা শুরু করেন। 20 বছর তিনি হিমালয়ে সাধনা করেন। তার মধ্যে পিণ্ডারি হিমবাহে তিনি 16 বছর সাধনা করেন। এই সময়ে হিমালয়ে সাধনারত বিভিন্ন মহাযোগীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার মধ্যে মহাবতার বাবা, পাইলট বাবার বক্তব্য অনুযায়ী যিনি হলেন কৃপাচার্য। মহাভারতের এই কৃপাচার্যের সঙ্গে তিনি বেশ কিছু সময় ছিলেন। এছাড়াও সুন্দরনাথ বাবা, গুরু গোরক্ষনাথ এবং মহাভারতের যোদ্ধা অশ্বত্থামার সঙ্গেও তার দেখা হয়। অশ্বত্থামা কে ছিলেন মনে আছে? পরবর্তী পর্বে পাইলট বাবা ও অশ্বত্থামার গল্পটা বলবো। এই পর্বে শুধু পাইলট বাবার গল্পটাই হোক। পাইলট বাবা সারা পৃথিবীতে গভীর সমাধির জন্য বিখ্যাত। তিনি 100 বারেরও বেশি সময় গভীর সমাধিতে গেছেন। কখনো মাটির তলায়, কখনো জলের তলায়, আবার কখনো এয়ারটাইট চেম্বারের মধ্যে 3 থেকে 3 ঘন্টা পর্যন্ত সমাধি তিনি সম্পন্ন করে দেখিয়েছেন। স্থূল শরীরকে সূক্ষ্ম শরীরে পরিবর্তন করে অদৃশ্য হয়ে যাওয়া, এটাও পৃথিবী তার কাছে দেখেছে। এছাড়াও বস্তুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও তার মধ্যে ছিল। ধ্যানের মাধ্যমে নিজেকে জানা এবং সুখে শান্তিতে থাকা, এটা শেখানোই ছিল তার জীবনের একমাত্র ব্রত ও লক্ষ্য। নিজের অভিজ্ঞতার কথা ও নিজের সমস্ত জ্ঞান তিনি নিজের লেখা কয়েকটি বইয়ের পাতায় লিপিবদ্ধ করে গেছেন। অনলাইনে বইগুলি পাওয়া যাবে। আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, কারোর লাগলে কিনে নিতে পারেন। ভারত এবং জাপান 2 দেশেই তার অনেকগুলি আশ্রম আছে। তার মধ্যে গেথিয়ার এই আশ্রমেই তিনি আশ্রম জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। এছাড়াও বিহারের সাসারামে, উত্তরাখণ্ডের হরিদ্বার ও গোমুখ উত্তরকাশীতে তার আরও 3টি আশ্রম আছে। বর্তমানে নেপালের ভক্তপুরের কাছেও একটি আশ্রম গড়ে উঠেছে। নৈনিতালের গেথিয়ার এই আশ্রমটির পরিবেশ অতি মনোমুগ্ধকর। বিভিন্ন ধরনের সুন্দর দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। পরের বার আসলে আশ্রমটি আরও ভালো করে আপনাদের দেখাবো। এসে গেছি পাইলট বাবা আশ্রম। এই যে পাইলট বাবা আশ্রম, ডান দিকে পাস হয়ে যাচ্ছে। আজ আপাতত এইটুকুই। পরবর্তী পর্বে অবশ্যই পাইলট বাবা ও অশ্বত্থামার গল্পটি আপনাদের সামনে হাজির করব। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।